এ বছরে চূড়ান্ত শীতের হাওয়া বইছে, প্রকোপ কমেছে হিম হিম অনিল অনুভূতির। এখন শরীর এ হাওয়ায় ছোঁয়ায় শিউরে ওঠে না, তবে শরীরের বহিঃবরণে শীতল হয়ে ওঠে। সালমা বেগম বেলকনিতে দাঁড়িয়ে নির্বাক চাহনিতে মেঘের চলাচল দেখছেন মেঘের আড়ালে হঠাৎ হঠাৎ লুকিয়ে যাওয়া চাঁদটি। তিনি তীব্রভাবে অনুভব করছেন তার হৃদয় বৃহৎ একটি ক্ষতের সৃষ্টি হয়েছে। সে ক্ষত শত চিকিৎসাতেও সেরে ওঠার নয়। তার বিধ্বস্ত আখিজোড়া অশ্রুতে টলমল করছে। ক্ষণে ক্ষণে বয়ে পড়েছে বাঁধ ভাঙা মর্ম যন্ত্রণার নোনা জল। তার মন চাইছে চিৎকার করে কাঁদতে, মন চাইছে কাউকে জিজ্ঞেস করতে কি পাপ করেছিলাম যার শাস্তি এতদিনেও শেষ হয়নি। কিন্তু সালমা বেগম চুপিসারে কাঁদলেন, চাপা কান্নার তোরে ঠোঁট চেপে নিজেকে সামলালেন। বারংবার তার চোখের সামনে চলমান দৃষ্টির ন্যায় আফসার সাহেবের নিকৃষ্ট কাজগুলো ভেসে উঠল। এতে আরও ভেঙে পড়লেন তিনি। সময় গড়িয়ে গেল, রজনীর গভীরতা বৃদ্ধি পেল। রাত তখন মধ্যরাত উপনীত হলো। সালমা বেগমের চাপা কান্নার তোর কমে এসেছে, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন তিনি। অতিবাহিত সময়ের সাথে সাথে তিনি নিজেকে পূর্বের তুলনায় ধীরভাবে সামলে নিয়েছেন। মানসিক অবস্থা খানিক স্বাভাবিক হয়ে এসেছে। তিনি আধ ভেজা অশ্রুসিক্ত গাল মুছে নিলেন। ব্যালকনি হতে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলেন। অতঃপর ওয়াশরুম হতে বেরিয়ে তিনি নিজের ফোন নিয়ে চলে গেলেন সাবিতের রুমে। আজ সাবিতের কাজ ঘুমাবেন তিনি। দীর্ঘক্ষণ কান্নার ফলে তার চোখ ও মাথা প্রচণ্ড ব্যথায় জর্জরিত করছে। এতে কোনো সন্দেহ নেই, মাঝরাতেও ঘুম ভেঙে কান্না করতে বসে যাবেন তিনি। অন্তত আজ সাবিতের কাছে ঘুমালে তিনি কান্না করবেন না। এই চিন্তায় যে ঘুম হতে সাবিত জেগে উঠলে তাকে নিজের এ কান্নার অজুহাত দিতে হবে, যা সালমা বেগম কিছুতেই চান না। তিনি চান না সাবিতকে আফসার সাহেবের কুকীর্তি সম্পর্কে অবগত করতে। তিনি চান না ছোট ছেলেটার মনে এ নিয়ে কোনো প্রকার খারাপ প্রভাব পড়ুক। এ কারণে তিনি মনে প্রাণে চাইছে সাবিতকে এসব বেফাস সত্য হতে দূরে রাখতে। নিষ্পাপ ছেলেটার মনে তার আপন বাবার জন্য ঘৃণার উদ্রেক ঘটাতে চাইছেন না তিনি। কিন্তু কতদিন এসব ঘৃণিত সত্য হতে সাবিতকে ধরে রাখতে পারবেন তা সালমা বেগমের জানা নেই। সালমা বেগম সাবিতের রুমে চলে এলেন। সাবিতের পাশে শুয়ে সাবিতের চুলে বিলি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়লেন তিনি। থাই গ্লাস ভেদ করে প্রত্যুষের উষ্ণ সোনালি রোদের মৃদু ছায়া এসে সাবিহার মুখশ্রী রাঙিয়ে দিল। সেই রোদের উপস্থিতিতে ঘুম ভাঙল তার। পিট পিট করে আখি জোড়া মেলে চাইল সে। প্রথম কয়েক সেকেন্ড স্থির থেকে সে পার্শ্ব পরিবেশ সম্পর্কে ধারণা নিল। অতঃপর সব কিছু ঠাওর করতে পেরে সে খানিক নড়ে চড়ে উঠল। মুহূর্তে অনুভব করলো রাগীব তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ক্ষণেই রাগীবের উষ্ণ আলিঙ্গনে তার সমস্ত শরীরে স্নিগ্ধ পরশের ছোঁয়া অনুভব হলো। আবেশে কয়েক মুহূর্ত আখিজোড়া বুঝে মিষ্টি হাসল সে। অতঃপর ধীরে সুস্থে রাগীবের দিকে ফিরল সে। ততক্ষণে রাগীবের হাতের বাঁধন খানিক আলগা হয়ে এসেছে। ফলে সাবিহা এক হাত ভাঁজ করে মাথার নিচে ঠেকিয়ে রাগীবের পানে চাইল। ঘুমন্ত রাগীবকে কয়েক মুহূর্ত নিষ্পলক দেখল সাবিহা। রাগীবের মুখমণ্ডলের প্রতিটি রেখা ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। দুষ্ট মিষ্টি চাপা হাসির রেখা ঘিরে ধরল সাবিহার ওষ্ঠ যুগলকে। এক পর্যায়ে সে অপর হাত দিয়ে আলতো করে রাগীবের গাল বেয়ে আঙ্গুল নামিয়ে নিল। রাগীবের দাড়িতে কিছুক্ষণ আলতো হাত বুলালো সে। ঘুমন্ত রাগীবকে এভাবে ঘাটতে ভীষণ আনন্দ পেল সাবিহা। কিন্তু তার এ কাণ্ডে রাগীব যে কখন ঘুম হতে জেগে গিয়েছে তা টের পেল না সে। দাড়িতে সাবিহার হাতের স্পর্শ রাগীব বদ্ধ আখিজোড়া সহিত বলল, যে কাজটা ঘুমের মাঝে করো সে কাজটা আমি জেগে থাকতে করা যায় না। অকস্মাৎ ঘুমন্ত রাগীবের কণ্ঠস্বর কর্ণপাত হতেই চমকে উঠল সাবিহা। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিতে চাইলে রাগীব তাতে বাধা দিল। সে সাবিহার হাতের কবজি ধরে নিজের গালের উপর রেখে আখি যুগল মেলে চাইল। ঠোঁটে আবেশী চাপা হাসি বজায় রেখে নিদ্রাচ্ছন্ন কণ্ঠে ধীরে স্বরে বলল, এখন হাত সরিয়ে নিচ্ছ কেন? ভালোই লাগছিল সকাল সকাল তোমার নরম হাতের ছোঁয়া। আচ্ছা শোনো, এখন থেকে রোজ সকালে আমাকে এভাবে জেগে উঠাবে, আন্ডারস্টুড?
সাবিহা খানিক লজ্জা মিশ্রিত হাসি হাসল। ঈষৎ ভেঙচি কেটে বলল, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে রোজ সকালে তোমাকে ঘুম থেকে ওঠাবো। অ্যালার্ম আছে কিসের জন্য? রাকিব মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, এই মোলায়েম হাত থাকতে ওই কর্কশ অ্যালার্মের শব্দে উঠবো কেন? ওয়াইফ হিসেবে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে কি নেই? হুম এত কঠিন কাজ সকাল সকাল করতে পারবো না আমি। দরকার হলে একটা রাবারের হাত বানিয়ে দিয়ে নিয়ে আসো। এই বলে সাবিহা উঠে নিতে চাইল, কিন্তু রাগিব তাকে বাধা দিয়ে বরঞ্চ নিজের বুকের মাঝে আগলে ধরল। বলল, রাবারের হাতে কাজ হবে না, আমার স্নিগ্ধময়ীর হাতটাই লাগবে আমার। সাবিহা দ্বিতীয় কিছু বলল না। রাগিবের মুখে স্নিগ্ধময়ী নামটি শুনে তার অন্তঃস্থল মুগ্ধতায় ছেয়ে উঠল। সমস্ত শরীর বেয়ে উষ্ণ প্রেমের ছোঁয়া বয়ে গেল। এভাবেই নির্বিঘ্নে কেটে গেল তাদের ভালোবাসায় মোড়ানো মুহূর্তটি। দুজনে নীরবে হৃদয়ের অন্তঃস্থল দিয়ে সে মুহূর্তটি ভীষণ উপভোগ করল। সাবিহাকে ভার্সিটি হতে নিতে এসেছে রাগিব। ভার্সিটির মূল ফটকের সম্মুখে গাড়ির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। অপেক্ষা সাবিহার। আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সে সাবিহা ও সোফিয়াকে দেখতে পেল। দুজনে গল্প করতে করতে আসছে। অকস্মাৎ সাবিহার পেছনে এনজোকে দেখতে পেল রাগিব। মুহূর্তে সতর্ক চেতনায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করল সাবিহা ও এনজোর পানে। এদিকে পেছন হতে হাঁটতে হাঁটতে সাবিহা হতে কারো উপস্থিতি টের পেয়ে থমকে দাঁড়ালো। চট করে পেছনে চাইল সে। এনজোকে দেখে মুহূর্তেই তার চেহারার রেখা বদলে গেল। হাসি হাসি মুখশ্রী মুহূর্তেই ক্রোধান্বিত হয়ে এলো। সে কঠিন স্বরে এনজোকে বলল, তোমাকে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুমি আজও আমার পিছনে এসেছ। এনজো একটা পৈশাসিক হাসি দিয়ে বলল, কি করব বলো সাবিহা, তুমি মানুষটা এতটা লোভনীয় যে বারবার তোমার পিছনে ছুটে চলে আসি। ওই যে মধুর পিছনে যেভাবে মৌমাছি লাগে, ঠিক সেভাবেই তোমার পিছনে লেগে আছে আমি। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই, কারণ তুমি এতটাই হট যে চাইলেও নিজেকে কন্ট্রোল করা যায় না। এনজো শেষোক্ত কথাটি শুনে সাবিহা ক্রোধের অনলে জ্বলে উঠল যেন। এদিকে মুহূর্তেই সে এনজোকে থাপ্পড় মারতে উদ্যত হলো, কিন্তু গোটা ভার্সিটির সামনে অযথা তামাশা করতে মোটেও ইচ্ছুক নয় সে। ফলে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখল সে। এ পর্যায়ে সে রাগিবের সম্পর্কে এনজোকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বে এনজো সাবিহার ডান হাত জোর জবরদস্তি করে ধরে বলল, সবার সামনে এভাবে কথা বলতে ভালো লাগছে না, চলো একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। মুহূর্তেই সাবিহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে এনজোকে থাপ্পড় মারতে উদ্যত হলো, কিন্তু চোখের পলকে এনজো তাকে বাধা দিয়ে তার হাতটি পুনরায় ধরে বলল, এ হাতে থাপ্পড় মানায় না সাবিহা, তুমি যেমন আগুন, তাতে তোমার এ থাপ্পড়ে তো আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। সাবিহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু এনজোর সাথে পেরে উঠল না সে। উপরন্ত হাত ছাড়াতে না পেরে সে দাঁতে দাঁত চেপে বলল, আমি চাই তুমি জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাও। এরপর যদি আমার পিছু ছাড়ো তো। আমার থেকে পিছু ছাড়ানো এত সহজ নয় সাবিহা, বরং যতই তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততই আমি তোমাকে নিজের কাছে টেনে নেব। ইটস ইম্পসিবল এনজো, কারণ আমি অলরেডি ম্যারিড। আমার হাজব্যান্ড আমার জন্য বাইরে অপেক্ষা করছে। সাবিহার এ কথায় এনজোর চাহনি মুহূর্তে বদলে গেল। সে চট করে সাবিহার হাত ছেড়ে দাঁড়ালো। কিছুক্ষণ সাবিহার দিকে চেয়ে থেকে পুনরায় নিজের পূর্বের রূপে অবতীর্ণ হয়ে পড়ল, তো হাজব্যান্ড থাকলে বুঝি সময় কাটানো যায় না? অবশ্যই কাটানো যায় সাবিহা, আর তুমি আমার সাথে সময়ও কাটাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সাবিহা কোনো জবাব দিল না, বরং এনজোর দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সে অপর দিকে পা বাড়ালো। তার সাথে হাঁটা শুরু করলো সোফিয়াও। সোফিয়া তাকে জিজ্ঞেস করলো, তুমি কি রাগিবকে এনজোর ব্যাপারে বলবে সাবিহা? হ্যাঁ, কারণ আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এই বলে ভার্সিটির মূল ফটকের দিকে দৃষ্টি পড়তেই সে রাগিবকে দেখতে পেল। রাগিব তাকে দেখে মৃদু হাসতেই সেও রাগিবকে মৃদু হাসি উপহার দিল। অতঃপর সে রাগিবের নিকটে পৌঁছাতেই রাগিবকে জিজ্ঞেস করলো, কখন এসেছ? রাগিব তৎক্ষণাৎ জবাব দিল না। পূর্বোক্ত স্থানে দাঁড়িয়ে থাকা এনজোর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশিক্ষণ না। ও আচ্ছা, চলে যাওয়া যাক। সোফিয়াকেও ওর বাড়িতে ড্রপ করে দেব আমরা, ওকে?
রাগিব এখনো কঠিন দৃষ্টিতে এনজোর দিকে চেয়ে আছে। সে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে এনজোকে। এদিকে রাগিবের পাশে সাবিহাকে দেখে এনজোর বুঝতে বাকি রইল না এটি সাবিহার হাজবেন্ড। সে রাগিবের এ দৃষ্টিতে খানিক শিউরে উঠল। অতপর শুকনো একটি ঢোক গেলে কাল বিলম্ব বাদে পিছনে ফিরে হাঁটা শুরু করলো সে। রাগিবের নিকট হতে কোনো জবাব না পেয়ে সাবিহা পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করলো। এ পর্যায়ে রাগিব বলল, ওকে, আচ্ছা ওই ছেলেটা কে যে তোমার হাত ধরেছিল? সাবিহা এক পলক সোফিয়ার দিকে চাইল। সোফিয়া তাকে এনজোর ব্যাপারে বলতে আশ্বস্ত করলে সে বলল, ওটাই এনজো, বাড়িতে পৌঁছে তোমাকে ওর ব্যাপারে বলবো। রাগিব দ্বিতীয় কথা না বলে গাড়িতে উঠে বসলো। তার পাশে ফ্রন্ট সিটে বসলো সাবিহা ও ব্যাক সিটে বসলো সোফিয়া। দুজনে বসে পড়লে রাগিব গাড়ির জানালার কাজ ভেদ করে দূর হতে এনজোকে এক নজর দেখে নিল। অতঃপর নিজের মাঝেই আওড়ালো সে, মিস্টার এনজো, আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। এখন আপনার জন্য একটু খাতির যত্নের ব্যবস্থা না করলেই নয়। এই বলে সে গাড়ি স্টার্ট দিল। বদ্ধ ঘরে দু হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ক্ষুব্ধ ড্রাগ থ্রিলার সার্জ। একটি কাপড়ের টুকরো দিয়ে তার মুখ বাঁধা। বদ্ধ করে এহেন অবস্থায় নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে সে। সে জানে না কে বা কারা কী উদ্দেশ্যে তাকে এখানে ধরে এনেছে। সে নিজের হাত ও পায়ের বাঁধন খোলার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু শত চেষ্টাতেও ধীর এ বাঁধন হতে মুক্ত হতে পারল না সে। তার আশেপাশে স্যুটবুট পরিহিত বেশ কজন মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদেই সে শুনতে পেল গাড়ি থামানোর শব্দ, কারোর পায়ে হাঁটা জুতার শব্দ। এ নিয়ে তার মস্তিষ্কে উকি দিল বেশ কটি প্রশ্ন। তার এ প্রশ্নের জবাব দিতেই যেন সেই স্থানে রাগিবের আগমন ঘটল। কালো শার্ট, কোট প্যান্ট পরিহিত রাগিবের দেহভঙ্গিমা ও আচরণ দেখে সার্জর বুঝতে বাকি রইল না যে সে কোনো সাধারণ মানুষের কবলে পড়েনি। সার্জর সামনে একটি চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসে পড়ল রাগিব। হাতের পিস্তলের ট্রিগার পয়েন্ট ধরে ঘোরাতে ঘোরাতে কোনোরূপ ভূমিকা ছাড়াই অতি শীতল কণ্ঠে বলল, মিস্টার সার্জ, নিজের প্রাণ ভিক্ষা চাইলে মিস্টার আফসার সাহেবের বিপক্ষে গিয়ে আমাদের জন্য কাজ করতে হবে তোমাকে। সার্জ রাগিবের এ শীতল কণ্ঠে নড়ে সরে বসল। আমতা আমতা করে বলল, কী কাজ? রাগিব তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে দেখিয়ে বলল, ও তোমার কাজ বুঝিয়ে দেবে তোমাকে। শর্টে বলে রাখি, একটা পার্টিতে গিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে। সার্জ ভয়ার্ত চাহনিতে রাগিবের পানে চাইল। অনেকটা সাহস জুগিয়ে দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করল, যদি তোমাদের বলে দেওয়া কাজ না করি তবে এতে আমাদের ফয়দাটা কি? সার্জন এখন কথায় রাগিব মুখ ফিরিয়ে হাসল। অতপর অকস্মাৎ সার্জর মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রূর হাসি দিয়ে বলল, এ পিস্তল চালাতে আমি 1 মিনিটও সময় নিব না সার্জ। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আই হোপ তোমার দুটো প্রশ্নের জবাবে তুমি পেয়ে গিয়েছ। সার্জ দ্বিতীয় কোনো কথা বলার সাহস করল না। শুকনো একটু ঢোক গিলে বলল, আচ্ছা তোমার যা বলবে তাই করব আমি। সার্জর কথা শুনে রাগে বিস্মিত হাস্যে পিস্তল সরিয়ে নিজের পকেটে পুরে দিল। অতপর উঠতে নিলেই তার এক সহর্ষ পেছন হতে ফিস ফিস করে তাকে বলল, স্যার, আপনার সাথে মিস্টার ডেভিড দেখা করতে চেয়েছেন। আজ রাতে যদি আপনার সময় হয় তবে। রাগিবের চাহনি খানিক চিন্তিত দেখালো। ঠোঁট কামড়ে কয়েক মুহূর্ত কিছু ভাবল সে। অতপর বলল, ওকে আজ রাতেই দেখা করব তো ওনার সাথে। আই থিঙ্ক আমি ওনার দেখা করার কারণটা জানি। যাই হোক, তুমি মিস্টার ডেভিডকে জানিয়ে দিও যে আমিও ওনার সাথে দেখা করি কিছু ব্যাপারে ডিসকাস করতে চাই। রাগিবের সম্মতি পেয়ে তার সহচর্য চলে গেল, আর রাগিব খানিকক্ষণ সেখানেই বসে রইল। ঘুমন্ত ভ্যানিস শহর ঠিক পুরোপুরি ঘুমন্ত নয়, নিস্তব্ধ পরি বলে পরিচিত গ্যাংস্টারদের বিশেষ সাক্ষাৎকারের স্থান এখনও জাগ্রত। যেন সেখানে এখনও রজনীর ছোঁয়া লাগেনি, বাড়েনি রজনীর খানিক গভীরতা। ভ্যানিস শহরকে গোড়া হতে নিয়ন্ত্রণকারী মিস্টার ডেভিড দলবল নিয়ে নিজেদের পরিচিত আড্ডা মহলে বসে আছেন। তার সামনে বসে আছে রাগিব। মুখোমুখি দু গ্যাংস্টার নিশ্চুপ বসে আছে। মিস্টার ডেভিডের কাটা ঠোঁটের কোণায় স্থান পেয়েছে আতিথেয়তাপূর্ণ হাসি। রাগিবের সাথে দ্বিতীয়বারের সাক্ষাৎকারে তিনি ভীষণ খুশি হয়েছেন। খুশি হয়েছে স্বয়ং রাগিবও। মুখোমুখি দু সোফার মাঝখানে কাচের তৈরি গোল টেবিল হতে
দুটো ড্রিঙ্কসের গ্লাস তুলে নিল দুজনে। মিস্টার ডেভিড ড্রিঙ্কসে এক চুমুক দিয়ে ভদ্রতা সূচক হাসি দিয়ে বললেন, দ্বিতীয়বার তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব মৃদু হেসে বলল, তোমার সাথেও দেখা করে খুব ভালো লাগলো মিস্টার ডেভিড। আই গেস আমি জানি তুমি আমাকে কেন রেখেছ। রাগিবের শেষাক্ত কথাটি শুনে মিস্টার ডেভিড সশব্দে হেসে উঠলেন। কাটাছেঁড়াপূর্ণ মুখশ্রীতে সে হাসি ভয়ানক দেখালো। এ হাসি দেখে সাধারণ মানুষও নিশ্চিত হবে উনি ভেনিসের বিখ্যাত গ্যাংস্টার মিস্টার ডেভিড লুসেন্ট, যার ভয়ে সবসময় ততস্থ থাকে এখানকার স্থানীয় পুলিশ সদস্যগণ, যার নাম ভ্যানিসের সিসকে চোরগুলোর মুখে মুখে প্রচলিত। মিস্টার ডেভিস ড্রিঙ্কসের গ্লাস সহ মুখের দিকে এগিয়ে এলেন। গ্লাসটি টেবিলের উপর রেখে পরনের কোটটি খানিক ঠিকঠাক করে বলল, দেখো রাগিব, তুমি যেমন সিসিলি শহরকে নিয়ন্ত্রণ করো, তেমনি আমিও ভ্যানিস শহরকে নিয়ন্ত্রণ করি। সেই হিসেবে এই শহরের সব শান্তি রক্ষার দায়িত্ব আমার, রাইট? রাগিব গ্লাসে আরেকটি চুমুক দিয়ে বলল, রাইট মিস্টার ডেভিড। সেহেতু আমার শহরে এসে তুমি যে এই খানিক সময়ের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সেটা নিশ্চয়ই আমার ভালো লাগার কথা নয়। রাগিব মুখ ফিরিয়ে মৃদু হাসল, বলল, তোমার যে এটা ভালো লাগেনি তা জানি মিস্টার ডেভিড, তবে আমার কাজ শেষ হলেই আমি চলে যাব এখান থেকে। কী কাজ, কী উদ্দেশ্যে এসেছো তুমি? ড্রাগ স্মাগলার মিস্টার আফসার সাহেবের সম্পর্কে নিশ্চয়ই জানা আছে তোমার? হ্যাঁ, জানা আছে। ওনার সাথে কিছু পার্সোনাল ডিল করা বাকি আছে আমার। এদিকে কাজ শেষ হলেই আমি সিসিলিতে ব্যাক করব। আই হোপ আমার প্রাইভেসিকে সম্মান দিয়ে এই পার্সোনাল ডিলের বিষয়ে কিছু জিজ্ঞেস করবে না আমায়। মিস্টার ডেভিড রাগিবের ডিলের সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, কিন্তু রাগিবের শেষোক্ত কথায় দমে গেলেন তিনি। কিয়তকাল বিনা বাক্যে রাগিবের পানে চেয়ে রইলেন তিনি। অতঃপর টেবিলে থাকা বোতল হতে রাগিবের গ্লাসে একটু ড্রিঙ্ক ঠেলে দিলেন তিনি। নিজেও গ্লাসে ড্রিঙ্ক ঠেলে রাগিবের সাথে চিয়ার্স করে সে ড্রিঙ্ক নিলেন। শেষ রাতে চুপিসারে বাড়ি ফিরল রাগিব। বাড়ির 3 সদস্য তখন ঘুমে বিভোর। নিজেদের রুমে পা টিপে টিপে প্রবেশ করল রাগিব। নিজ ছন্দে পরনের পোশাক বদলে সাবিহার পাশে এসে শুয়ে পড়ল সে। সাবিহার কোমরে আলতো হাত রাখতেই তন্ত্রগত কণ্ঠে সাবিহা জিজ্ঞেস করে বসল, কোথায় গিয়েছিল তুমি? সাবিহার এহেন প্রশ্নে হকচকালো রাগিব। নিজ শব্দে শুকনো একটা ঢোক গিলে তৎক্ষণাৎ বলল, গেস্ট হাউসে গিয়েছিলাম একটু কাজে। তুমি টের পেলে কখন? সাবিহা জবাব দিল না। পুনরায় ঘুমের দেশে পাড়ি জমালো সে। হাঁপ ছেড়ে বাঁচল রাগিব। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সেও ঘুমিয়ে পড়ল। আফসার সাহেব ও সামাদ সকাল 11টার দিকে ভ্যানিশ ফিরেছেন। এয়ারপোর্ট হতে সোজা বাড়িতে চলে এলেন তারা। তাদের এই অকস্মাৎ আগমনে সাবিহা ও সাবিত ভীষণ খুশি হলো, কিন্তু সালমা বেগমের স্বস্তি শান্তি সব জানালা দিয়ে পালালো। সে বিষাক্ত সত্যের কথা কিছুটা ভুলে তিনি চিন্তাহীন সময় কাটাতে চেয়েছিলেন, তা যেন আফসার সাহেব ইচ্ছাপূর্বক হতে দিলেন না। বিঘ্ন ঘটালেন সালমা বেগমের জীবনে। আফসার সাহেব রুমে প্রবেশ করতেই সালমা বেগম তাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগমের হেন উপেক্ষাপূর্ণ আচরণে খানিক অবাক হলেন আফসার সাহেব। তবে রোজকার ন্যায় সালমা বেগমের আচার-আচরণ মনাবস্থা অগ্রাহ্য করলেন তিনি। পরনের পোশাক বদলে ওয়াশরুমে চলে গেলেন তিনি। ওয়াশরুম হতে বেরোতেই সাবিহা ও সাবিত আফসার সাহেবের সাথে দেখা করতে এলেন। তিনি সাবিহা ও সাবিতের সাথে স্বাভাবিক হয়ে কথা বললেন। সাবিহার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন যেন কিছুদিন পূর্বে রাগিবের সাথে বিয়ের ব্যাপারে কোনো ঝামেলাই হয়নি। বাবার এই আচরণে যার পরনাই খুশি হলো সাবিহা। মন হতে সকল প্রকার বোঝা নেমে গেল তার। সে ধরে নিল তার বাবা রাগিব ও তার বিয়ের বিষয়টি মেনে নিয়েছে, যদিও এ নিয়ে সে আগ বাড়িয়ে কথা বলল না। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত রাত, যে রাতের জন্য গত 2 দিন যাবৎ নানা প্রকার জল্পনা কল্পনা সাজিয়েছে রাগিব। কারণ এ রাতেই সে আফসার সাহেব সম্পর্কে সাবিহাকে ছোট্ট একটি ইঙ্গিত দিতে চলেছে। সে জানে এতে সাবিহা কিছুটা হলেও ভেঙে পড়বে, তবে সে যে সাবিহাকে সামলে নিতে পারবে এতে শতভাগ নিশ্চিত সে। বার্থডে পার্টি উপলক্ষে মেরুন রঙের সাধারণ একটি গ্রাউন্ড পরেছে সাবিহা। মাথার চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, কানে অতি সাধারণ একজোড়া দুল, আর মুখে সাধারণ সাজ। এই সাধারণ সাজেই অসাধারণ দেখাচ্ছে সাবিহাকে। রাগিবের যেন নজরে
হচ্ছে না তার স্নিগ্ধময়ীর এ অসাধারণ ও অপরূপ রূপ হতে। সে অপলক চেয়ে আছে সাবিহার পানে। তার এ চাহনি দেখে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হয়ে এলো সাবিহার। সে ড্রেসিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে রাগিবের সম্মুখে দাঁড়ালো। লজ্জায় রাগিবের দু চোখ নিজ হাতে বন্ধ করে লাজুক হাসি দিয়ে বলল, অতিরিক্ত নজর দিয়ে ফেলেছ আমাকে। এবার একটু চোখ দুটো বন্ধ থাক, রিল্যাক্স করুক তোমার চোখ দুটো। রাগিব মুচকি হেসে চোখের উপর হাত হতে সাবিহার হাত জোড়া সরিয়ে দিল। অতঃপর সাবিহার হাত জোড়া নিয়ে সাবিহার কোমরের পেছনে ধরে লঘুকণ্ঠে বলল, তোমাকে যতই দেখি ততই কন্ট্রোললেস হয়ে পড়ি আমি। এখন তো মন চাচ্ছে তোমাকে একটা বাক্সে বন্দি করে রাখতে, যেন আমার এ স্নিগ্ধময়ীর এ রূপ কেউ না দেখে। লজ্জায় সাবিহার ফর্সা গাল রক্তিমা ভাব ধারণ করল। রাকিবের চোখে চোখে রেখে লাজুক হাসি দিয়ে বলল, এমনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য মিস্টার রাগিব শাহরিয়ার। আপনি কি জানেন আজ আপনাকে এই কালো স্যুট বুটে দেখে কত মেয়ে ঘায়েল হবে? রাগিব ঠোঁট বাঁকিয়ে হাসল। সাবিহার হাত ধরে নিজের কাছে টেনে এনে বলল, যে মেয়েটার ঘায়েল হওয়ার কথা সে কি ঘায়েল হয়েছে? যদি বলি না, তাহলে তাকে ঘায়েল করার জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। কি পথ? সাবিহার প্রশ্নের জবাব দিল না রাগিব। উপরন্তু সাবিহার মুখের দিকে ধীর গতিতে এগিয়ে গেল সে। তার এ অগ্রসর ক্রিয়ার সাবিহা বুঝতে বাকি রইল না রাগিব কি করতে চাইছে। এ বোঝা মাত্র সে তৎক্ষণাৎ রাগিবের হাত হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক কদম পিছিয়ে এলো। বলল, মিস্টার রাগিব শাহরিয়ার, একটু লিমিটের মধ্যে থাকতে শিখো। রাগিব বাঁকা হেসে সাবিহার দিকে খানিক এগিয়ে গিয়ে বলল, ওয়াইফের সাথে কিসের লিমিট? ইস, আমরা এখন পার্টিতে যাব, এসব ঢং বাদ দিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে রাগিবের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অতঃপর রাগিবের পরনের টাই পূর্বের তুলনায় একটু টাইট করে দিল সে। অতঃপর দুজনে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিশাল বাথরুমের ন্যায় বাংলোতে বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। সাবিহার যে ফ্রেন্ডের বার্থডে পার্টি, সে ফ্রেন্ড ধনী ঘরের একজন। সে হিসেবে সামান্য এক বার্থডে পার্টির আয়োজনও বেশ জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। কেক কাটা শেষে সকলে নিজেদের মতো পার্টি উপভোগ করছে। সাবিহা ও সুফিয়া একত্রে অরেঞ্জ জুস পান করছিল। হঠাৎ জর্জ সুফিয়াকে ডাকায় সুফিয়া চলে যায়। একা পড়ে যায় সাবিহা। এদিকে রাগিব সাবিহাকে জরুরি একটি কলের কথা বলে পার্টির শোরগোলপূর্ণ পরিবেশ হতে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। ফোনে অ্যান্ড্রুর সাথে জরুরি কথায় ব্যস্ত সে, কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার দৃষ্টি জোড়া সাবিহাতে নিবদ্ধ। এদিকে সাবিহাকে একা পেয়ে পৈশাসিক এক হাসি দিল এনজো। পার্টি শুরু হতেই সাবিহাকে রাগিবের সাথে দেখে ভেতরে ভেতরে জ্বলছিল সে। অপেক্ষা ছিল শুধু সাবিহাকে একা পাওয়ার। এরই সুযোগে নিজের কার্য হাসিলের জন্য ওত পেতে থাকা এনজো এগিয়ে গেল সাবিহার দিকে। এনজোকে এগিয়ে আসতে দেখে দৃষ্টি কঠোর করল সাবিহা। সতর্ক হলো রাগিব। সে তৎক্ষণাৎ এন্ড্রুর কল কেটে দিল। এগিয়ে গেল সাবিহা ও এনজোর দিকে। ততক্ষণে এনজো সাবিহার বাহুতে হাত ঘষে বলল, আজকে পুরায় আগুন লাগছে তোমাকে সাবিহা, আমি কিন্তু কন্ট্রোললেস হয়ে পড়েছি। এনজোরে বাজে কথার ধরনে সাবিহা প্রচণ্ড ক্রোধিত হলো। এক ঝটকায় এনজোর হাত সরিয়ে দিতেই এনজো পুনরায় তার বাহুতে হাত দিতে চায়, কিন্তু এ পর্যায়ে অকস্মাৎ সেই স্থানে রাগিবের আগমন ঘটল। সে বিনা বাক্যে খট করে এনজোর হাত চেপে ধরল। স্বাভাবিকের তুলনায় বেশ জোরে এনজোর হাতে চাপ দিয়ে স্মিত হাসে হিনহিনে স্বরে বলল, মিস্টার এনজো, তুমি হয়তো তোমার লিমিট ভুলে যাচ্ছ। সাবিহার গায়ে এ ব্যাড টাচের ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না মিস্টার এনজো। এই বলে সে এনজোর হাত ছেড়ে দিল। এতক্ষণ ব্যথায় জর্জরিত হাতটা রাগিবের হাত হতে ছাড়িয়ে নেওয়ার তীব্র চেষ্টা চালাচ্ছিল এনজো, কিন্তু রাগিবের ধীর মুঠোবন্ধনে সে কিছুতেই নিজের হাত ছাড়াতে পারল না। অবশেষে রাগিব তার হাত ছাড়াতেই সে সেই স্থান দ্রুত ত্যাগ করল। এনজো চলে যেতেই সাবিহা অসহায় দৃষ্টিতে রাগিবের পানে চাইল। তার এ দৃষ্টিতে রাগিব তার মনের কথা যেন চট করে পড়ে ফেলল। তাকে আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি সাবিহা, এরপর থেকে এনজো তোমার ধারের কাছেও ঘেঁষবে না। রাগিবের এ দুই লাইনের আশ্বস্তমূলক বাক্যে সাবিহা স্বস্তির হাসি হাসল। পরিপূর্ণ চাহনিতে কিছুক্ষণ রাগিবের পানে চেয়ে রইল সে। হঠাৎ অদূর হতে হট্টগোলের শব্দে
চমকে উঠল সাবিহা। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই দেখল একটি লোককে কয়েকজন মিলে ধরে আসছে, আর তাদের চারপাশে ছোটোখাটো একটি ভিড় জমায়েত হয়েছে। এই হট্টগোলের কেন্দ্রবিন্দু যে লোকটি, সে আর কেউ নয় বরং সার্জ। তাকে মিছে মিছে মারার অভিনয় করা গার্ডের পোশাকে সজ্জিত থাকা লোকগুলো রাগিবের কতিপয় সহচর্য। সাবিহা দূর হতে দেখল একজন সার্জর মুখে 2-4টা খুশি মেরে চলছে। এই হট্টগোলপূর্ণ পরিবেশ দেখে সাবিহা দ্রুত এগিয়ে গেল। তার পিছু পিছু এগিয়ে গেল রাগিবও। সাবিহার পিছন হতে রাগিব সেই লোকগুলোকে চোখের ইশারায় কিছু একটা বলল। অতপর রাগিবের ইশারায় সাবিহা নিকটে আসতেই লোকগুলো সার্জকে আরও কয়েকটি ঘুষি মেরে বলল, বার্থডে পার্টিতে ড্রাগ সাপ্লাই করতে এসেছিস কেন? সার্জ কোনো জবাব দিল না। রাগিবের অর্পিত কাজ অনুসারে এই মুহূর্তে সে নিশ্চুপ রইল। এদিকে লোকগুলোর মুখে ড্রাগ শব্দটি শুনতে চমকে উঠল সাবিহা। সে বিস্মিত কণ্ঠে বলল, ড্রাগ পার্টিতে ড্রাগ সাপ্লাই করতে এসেছে লোকটি। রাগিবের সাহচর্যের মধ্যে একজন বলল, হ্যাঁ ম্যাম, লোকটা কয়েকজনকে ড্রাগ সাপ্লাই করছিল। এই বলে সে সার্জর গালে আরেকটি ঘুষি মেরে বলল, তুই নিজে থেকে এসেছিস নাকি কেউ তোকে পাঠিয়েছে এখানে? সার্জের পর্যায়ে জবাব দিল, একজন পাঠিয়েছে আমাকে। কে পাঠিয়েছে? নাম বল তার। নিশ্চয়ই সে তোদের লিডার। সার্জ ভান করে প্রথমবারের জবাব দিল না। রাগিবের সহচার্য আরেকবার সার্জর গালে ঘুষি মারল। এদিকে রাগিব সাবিহার পেছন হতে নীরব দর্শকের ন্যায় নিজেরই সাজানো নাটক দেখতে লাগলো। নাটকের যতই অগ্রগতি হচ্ছে ততই সে যেন অধৈর্য হয়ে পড়ছে। এক পর্যায়ে তার এ অধৈর্যপূর্ণ সময়ের সমাপ্তি ঘটালো সার্জ। একটি ঘুষি খাওয়ার পর সার্জ মুখ খুলল, বলল, আমাকে ড্রাগ স্মাগলার মিস্টার আফসার সাহেব পাঠিয়েছে। উনি আমাদের লিডার। সার্জর মুখে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের বাবার নাম শুনে থমকে গেল সাবিহা। কয়েক কদম পিছিয়ে এলো সে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না। এটি আফসার সাহেবের নাম বলার পর সার্জন নিশ্চুপ রইল। নতমস্তকে বসে রইল সে। রাগিবের পরিকল্পনা অনুযায়ী সাবিহাকে তার বাবার নাম বলার কিছুক্ষণ পর তার সহচর্যরা সার্জর হাতের বাঁধন শিথিল করে দেবে। এই সুযোগে সার্জ পালিয়ে যাবে যেন সাবিহা দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ পায়। পরিকল্পনা অনুযায়ী রাগিব তার সহচর্যদের ইশারা করল। তার সহচর্যরা তাদের উপর অর্পিত কাজ করল। সার্জ সুযোগ বুঝে পালাতে চেষ্টা করল, কিন্তু এর পূর্বে ঘটে গেল অপরিকল্পনীয় একটি ঘটনা। পার্টিতে আগত চোখ মুখের চাপা গুঞ্জন, সাবিহার অবিশ্বাস, সব মিলিয়ে সাবিহা দিশেহারা হয়ে পড়ল, ক্রোধান্বিত হলো। নিজের বাবার নামে এই অপবাদ সে সহ্য করতে না পেরে হাতের গ্লাসটি মেঝেতে ছুঁড়ে সে সার্জর দিকে এগিয়ে গেল। সার্জ পালিয়ে যাওয়ার পূর্বেই সে হাঁটু দিয়ে আধ বসা সার্জর মুখ বরাবর এক লাথি মারল। ফলে ভারসাম্য হারিয়ে সার্জ মাটিতে পড়ে যেতে নিল। কিন্তু এর পূর্বেই সাবিহা এগিয়ে সার্জর পরনের শার্টের কলার চেপে ধরল। এবার সার্জর গালে এক থাপ্পড় বসিয়ে ক্রোধিত স্বরে বলল, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার বাবার নামে এমন মিথ্যে কথা বলার সাহস পেলে কোথা থেকে? সাবিহার আকস্মিক আক্রমণে সার্জ, রাগিব ও সহচর্যরা থতমত খেয়ে গেল, কারণ তাদের পরিকল্পনায় এমন কিছুই ছিল না। ফলে সার্জ সাবিহার এ হামলায় যেন আকাশ হতে পড়ল। তৎক্ষণাৎ সাবিহার প্রশ্নের জবাব না দিয়ে সে সাবিহাকে ছাপিয়ে খানিক ক্রোধিত মিশ্রিত চাহনিতে রাগিবের দিকে চাইল। রাগিব সাবিহার এ আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফলে সার্জর এমন চাহনিতে সে নিজের মুখ লুকিয়ে কিছুটা পিছিয়ে এলো। সার্জর নিকট হতে কোনো জবাব না পেয়ে সাবিহা পুনরায় তাকে মারল। এ পর্যায়ে সার্জ এক প্রকার বাধ্য হয়ে নিজের পকেট হতে ফোন বের করে তাতে নিজের এবং আফসার সাহেবের কয়েকটি ছবি দেখালো, সাথে ড্রাগসহ আফসার সাহেবের আমোদ প্রমোদ সময় কাটানো কয়েকটি মুহূর্তের ছবিও দেখালো এবং বলল, এই ছবিগুলো দেখার পর নিশ্চয়ই তুমি আমার কথা সন্দেহ করবে না। তোমার বাবা যদি ড্রাগ স্মাগলার না হতো তবে আমার সাথে ছবি কেন তুলতো না নিশ্চয়ই। সার্জর ফোনে ছবিগুলো দেখার পর সাবিহা পুরোপুরি নিশ্চিত হলো। এবার সন্দেহর আর কোনো অবকাশ রইল না। সে নিজের স্থানে থমথমে মুখে ঠায় দাঁড়িয়ে রইল। এরই সুযোগে সার্জ পালিয়ে গেল। পার্টিতে উপস্থিত লোকেরা তাকে পালিয়ে যেতে দেখে হট্টগোল মাতিয়ে দিল।
রাগিব তা দেখে তার সহচর্যদের ইশারা করতেই তারা সাহায্যের পিছু ধরল। সাবিহা নির্বাক দাঁড়িয়ে আছে। আফসার সাহেবের এ গুপ্ত ব্যবসা সম্পর্কে জেনে সে নিস্তেজ হয়ে পড়ল। এই মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা নিয়েও সে যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ল। কারণ অন্যান্য মেয়েদের মতো তার কাছেও তার বাবা একজন পারফেক্ট ড্যাড এর পূর্ণ প্রতিমূর্তি ছিল, কিংবা আচমকা আগত এক ঝড়ে ক্ষুদ্র দুটি শব্দ তার কল্পিত সে মূর্তি হতে আফসার সাহেবকে হটিয়ে দিতে বাধ্য হলো। সাবিহাকে এরূপ দাঁড়িয়ে থাকতে দেখে রাগিব ধীর পায়ে তার নিকট এগিয়ে গেল। সাবিহার দু বাহুতে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, সাবিহা, এখানে থাকা আর ঠিক হবে না, বাড়িতে চলো। সাবিহা কোনো রকম জবাব দিল না। নির্বাক চিত্তে রাগিবের সাথে হেঁটে পার্টি হতে বেরিয়ে এলো। রাগিব পার্কিং লট হতে গাড়ি বের করে সাবিহাকে গাড়িতে বসিয়ে দিল। তবে নিজে বসার পূর্বে একজনকে মেসেজ দিয়ে বলল, এনজোকে যেভাবেই হোক তাদের নির্ধারিত স্থানে খুব শীঘ্রই যেন নিয়ে আসে। এই মেসেজ দিয়ে সে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। কাল বিলম্ব বাদে নিশ্চুপ রয়ে গাড়ি স্টার্ট দিল। সাবিত নিজের রুমে বসে পড়াশোনা করছে। সামাদ ও আফসার সাহেব অফিসে গিয়েছেন। দীর্ঘযাত্রার ক্লান্তি কাটিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে তারা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই মুহূর্তে সালমা বেগম রিডিং রুমে বসে আছেন। তার মস্তিষ্কে আনাগোনা করছে অভাবনীয় এক কার্য পরিকল্পনা, যার পরিণাম হবে ভয়াবহ, এবং এ সম্পর্কে সালমা বেগম ভালোভাবেই অবগত রয়েছেন। সালমা বেগম রিডিং রুমের অভ্যন্তর আফসার সাহেবের ছোট্ট রুমে গেলেন। ট্যুর হতে ফেরার পর আফসার সাহেব এখনও এ রুমে প্রবেশ করেনি। যদি উনি এরূপ কিছু করতেন তবে নিশ্চিত জেনে যেতেন এ বাড়ির সদস্যরা তার আড়ালে লুকিয়ে রাখা সত্য সম্পর্কে অবগত হয়েছে। তবে এমন কিছু না হওয়াই উত্তম। একটি সুযোগ পেলেন সালমা বেগম। তিনি গতকাল রাতে এ রুমে অবস্থিত টেবিলের ড্রয়ারে বেশ কিছু ড্রাগের প্যাকেট দেখেছিলেন। অতঃপর সময় নিয়ে নিজের মাঝে যথেষ্ট সাহস সঞ্চারিত করে তিনি সেই অকল্পনীয় পরিকল্পনা সাজিয়েছেন, যার পরিকল্পনা অনুযায়ী আফসার সাহেবের নাকে দম করে দেওয়ার জন্য হলেও তিনি এ অতি মূল্যবান ড্রাগসগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেবেন। তিনি জানেন এতে করে তিরিক্ষি মেজাজের মানুষটি তার জীবন অতিষ্ঠ করে দেবেন, কিন্তু এতেও যেন কোথাও না কোথাও এক আত্মিক শান্তি লুকিয়ে থাকবে। সালমা বেগম রুমে পৌঁছে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর ড্রয়ার হতে ড্রাগসের প্যাকেটগুলো বের করে তা ছিঁড়ে ফেললেন এবং পুরো রুমের মেঝেতে ছড়িয়ে দিলেন। এ কার্য সাধনের পর তিনি এত যে পৈশাসিক আনন্দ খুঁজে পেলেন তা ভেবে উঠতেই তিনি কিঞ্চিত বিস্মিত হলেন। নিজের এ পরিবর্তন ঢের উপলব্ধি করতে পারলেন তিনি। সালমা বেগম জানেন তার মাঝে এ পরিবর্তন অযথাই হয়নি। যদিও এ পরিবর্তনে যৎ সামান্য সময়ের প্রয়োজন হয়েছে, জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেয়ে তিনি নিজের অজান্তেই পরিবর্তন হয়েছেন। হয়তো এ পরিবর্তনে কোথাও না কোথাও পরিশোধের ছিটে ফোটাও ছিল। মানুষ ততক্ষণই নরম থাকে যতক্ষণ তার চারপাশের পরিস্থিতি ও মানুষ স্বাভাবিক থাকে, কিন্তু চারপাশের পরিবেশ ও মানুষগুলো যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন নিজের মাঝে পরিবর্তন আনতে হয়। না চাইতেও কঠোর হতে হয়, পাথরের ন্যায় দৃঢ় হতে হয়। সালমা বেগমের ক্ষেত্রেও ঠিক এমনটি হয়েছে। তিনি নিজের এ পরিবর্তনে কোনো আফসোস বোধ করছেন না। তিনি এও জানেন সাবিহাকে তার বাবার সম্পর্কে সবটা বলার পর তিনি সাবিহাকে সামলাতে পারবেন। ধীরচিত্তের সাবিহাকে তিনি প্রস্তরের ন্যায় অতি ধীর এবং দৃঢ় মানসিকতায় রূপান্তর করতে পারবেন। সালমা বেগম মেঝেতে একবার নজর বুলিয়ে নিলেন। আফসার সাহেবের সাথে ড্রাগ আজ ধুলোয় মিশে যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন অদূর ভবিষ্যতে আফসার সাহেব হারবেন, মুখ থুবড়ে হেরে যাবেন। রাগিব ও সাবিহা বাড়ির প্রধান ফটকের সামনে গাড়ি নিয়ে বসে আছে। সাবিহা তখন হতেই ঝিম ধরে বসে আছে। তার মুখ হতে নিঃশৃঙ্গ হচ্ছে না টু শব্দটুকু। রাগিব ক্ষণিকের জন্য সাবিহার পানে চেয়ে রইল। অতঃপর স্টেরিয়াংয়ের দিকে চেয়ে বলল, সাবিহা, তুমি রুমে যাও, আমার জরুরি কিছু কাজ আছে, শেষ করে দেখা করছি তোমার সাথে। সাবিহা কথা বলল না। নির্বাক ভঙ্গিতে সিট বেল্ট খুলে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতরে। সাবিহা চলে যেতে রাগিব গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করল। সাবিহা বাড়িতে প্রবেশ মাত্র দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে রইল সে।
অতঃপর নিজের রুমে যাওয়ার বদলে সে সালমা বেগমের রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালমা বেগমের রুমে কোনো প্রকার করাঘাত ব্যতীত ঢুকে পড়ল সে। অকস্মাৎ মেয়ের আগমনে খানিক চমকিত হলেন সালমা বেগম। হাতের চায়ের কাপ হতে 2 ফোঁটা চা তার পরনের জামায় লেগে গেল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি। পার্টি হতে আগত সাবিহার শুষ্ক মুখখানা দেখে সালমা বেগম অনুমান করলেন রাগিব নিশ্চয়ই সাবিহাকে তার বাবার সম্পর্কে কিছু বলেছে। এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যখন সাবিহা তার নিকট এসে 2 পা ভাঁজ করে বসে পড়ল। আম্মু, তুমি কি জানো বাবা একজন ড্রাগ স্মাগলার? সালমা বেগম অনবগত হওয়ার ভান ধরলেন না, শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ জানি। সাবিহা এবার কিছুক্ষণ বিস্মিত হলো, চমকিত কণ্ঠে বলল, তুমি আগে থেকেই জানতে আম্মু? আমাকে বলনি কেন? 2 দিন হলো তোর বাবার সম্পর্কে সব কিছু জানতে পেরেছি। তোর বাবার চরিত্র, কাজ সম্পর্কে সব সত্য জানতে পেরেছি। তোর বাবার চরিত্র যে কতটা নীচ তা ওই মৃত মেয়েগুলোর কাছ থেকে যদি শোনা যেত তবে বিশ্বাস করতি তুই। মায়ের এখন কথায় সাবিহা বিভস হয়ে পড়ল। হতবিহল কণ্ঠে বলল, এসব কি বলছো আম্মু? মৃত মেয়ে মানে? আমাকে ভালোভাবে বলো আম্মু, তোমার কথা কিছু বুঝতে পারছি না। সালমা বেগম মেয়ের মায়া ভরা মুখখানা দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নতমস্তকে কিছুক্ষণ বসে রইলেন তিনি। অতঃপর দুরু দুরু বুক নিয়ে অবসন্ন গলায় বললেন, তোর বাবা একজন রেপিস্ট পুতুল। মায়ের মুখ নিঃসৃত গভীর ও ঘৃণিত শব্দটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাবিহা। তার সমস্ত শরীর অবশ হয়ে এলো। চিন্তা শক্তি কিছুক্ষণের জন্য লোপ পেল। মস্তিষ্কে আনাগোনা করতে লাগলো এই একটি শব্দ, যা তীরের ন্যায় তার মস্তিষ্ক ও হৃদয়ে বিধিত হয়েছে। সালমা বেগম মেয়ের এ হতবিহল দুর্বল অবস্থা নিমিষের মাঝে পর্যবেক্ষণ করলেন। কাল বিলম্ব বাদে তিনি পুনরায় বললেন, তোর বাবা রাগিবের আপন ছোট বোন রামিসাকে ড্রাগ দিয়ে রেপ করেছে। এ ঘটনা শুধু রেপেরই মধ্যে সীমাবদ্ধ ছিল না। তোর বাবা রেপের পর রামিসার মার্ডার করেছে।